শুভ সকাল টিনা। শুভ সকাল আজমির, শুভ সকাল দর্শক যারাই আজকের দিনটিতে আমাদের সাথে বসে রয়েছেন প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। শুরুতেই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের সকালবেলার এই আয়োজনে, বিশেষ করে এজন্য শুভ সকালটা একটুখানি এমফাসাইজ করে বললাম, কারণ আজ এবছরের শেষ দিন, বছরের মানে 2015কে বিদায় জানাতে হচ্ছে আমাদের। একটুখানি খারাপ লাগছে, কারণ ভালো মন্দ মিলিয়ে আমাদের অনেক পাওয়াও ছিল, কিছুটা হারানো থাকলেও অনেক ভালো কেটেছে 2015। আমি একটুখানি সমগ্র বাংলাদেশের জন্যই বললাম, তবু অসুবিধে নেই, কারণ আমরা কিন্তু নতুন বছরকে আমন্ত্রণ জানাতেও প্রস্তুত রয়েছি। একদমই, এবং সেটা টিনা যেভাবে হাসি মুখে জানালো সেভাবেই হাসি মুখে আশা করছি 2015 সালে যে অপ্রাপ্তিগুলো ছিল সেগুলো প্রাপ্তিতে পরিণত হবে, যে অসফলতাগুলো ছিল সেটা সফলতার গল্পে পরিণত হবে, আর সকালে বাংলাদেশ নিয়ে আপনাদের যে চাওয়াগুলো ছিল সেই চাওয়াগুলো পূর্ণ হবে। আমরা 2016কেও খুব চমৎকার করে কাটাতে চাই। এনিওয়েজ, সকালে বাংলাদেশে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজমির হাসান কনক রয়েছি, সাথে টিনা নন্দী রয়েছি। আমরা বেশ অনেকক্ষণ ধরে থাকবো, নানা আয়োজন নানা তথ্য নিয়েই আপনাদের মধ্যে থাকবো। এবং দর্শক আপনাদেরকে বলতে চাই যে facebook.com/সকালের বাংলাদেশ, এখানে আপনারা একটু জানাতে পারেন 2015 বছরটা কেমন কেটেছে এবং 2016 সালে সকালের বাংলাদেশ আপনারা কিভাবে দেখতে চান। সবকিছু জানার জন্য অনেক আগ্রহে, অনেক আন্তরিকতা অপেক্ষায় আছি facebook.com/সকালের বাংলাদেশ। এবং এই পর্যায়ে আমরা জানাবো যে সমস্ত আয়োজন আজকে অর্থাৎ বছরের শেষ দিনটিতেও বাংলাদেশে রয়েছে, কিন্তু তার আগে একটুখানি দর্শকদেরকে বলতে চাই যে পাওয়া না পাওয়ার হিসেবের কথা বলছিলাম। আমরা না পাওয়াগুলো খুব বেশি করে মনে করলেও আমাদের প্রাপ্তিগুলোকেও কিন্তু স্মরণ করতে চাই, কারণ সমগ্র বাংলাদেশের জন্য 2015 অনেক অনেক প্রাপ্তি ছিল। শুধুমাত্র প্রাপ্তির কথাও বলবো না, বাংলাদেশের জন্য কিন্তু 2015 ঘটনাবহুল একটা বছর ছিল। অর্থনীতি বলি, শিক্ষা খাত বলি, রাজনীতি বলি, সবার ওপরে, কারণ গত বছর শুরুই হয়েছিল কিন্তু রাজনৈতিক আন্দোলন দিয়ে এবং শেষটাও হলো আমাদের এই নির্বাচন দিয়েই। তাই যে ঘটনাগুলো গুরুত্বপূর্ণভাবে স্থান করে নিয়েছিল 2015 দেশের জন্য, সেগুলোর এক ঝলক একবার দেখে নিতে চাই, মনে করে নিতে চাই। সময়ের হিসেবে 2015 সাল শেষ হয়ে আসছে ইংরেজি 2016। নানা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে পেরিয়ে গেল এবছর। রাজনীতিতে দলীয় প্রতীকে পৌর নির্বাচন দিয়েই শেষ হচ্ছে 2015 দেশের রাজনৈতিক উত্তাপ। এই বছরে ঝুলিতে অর্জনের সংখ্যাও নেহাত কম নয়। 2015 সালেই নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ। বাংলাদেশ সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ সেতু সম্পন্ন হবার সিদ্ধান্ত এদেশের ইতিহাসে নজিরবিহীন। এদিকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেট মাঠে চোখ দিলে দেখা যাবে 2015 রয়েছে শুধুই গৌরবের অর্জন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর 7.5% ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে বছরের সেরা গণ আন্দোলন বলা হয়ে থাকে। কৃষির দেশ বাংলাদেশে কৃষি খাতেও রয়েছে বেশ কয়েকটি সুখবর। নতুন জাতের কয়েকটি ধান উদ্ভাবনের কথা জানানো হয়েছে ধান গবেষণার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইরির পক্ষ থেকে। ফল উৎপাদন বৃদ্ধির হারেও সবার শীর্ষে ছিল বাংলাদেশের নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে প্রথম সারির নেতৃত্বে অবদান রাখার জন্য জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সর্বোচ্চ পরিবেশ বিষয়ক সম্মান চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার গ্রহণও করেছেন এবছরেই। এত সব অর্জনের পাশাপাশি এদেশ হারিয়েছে অনেক কিছু এবছরে। বছর জুড়ে ব্লগার, লেখক, প্রকাশক হত্যা, বিদেশি নাগরিক খুন এবং রাজন ও রাকিবের মতো নির্মম হত্যাকাণ্ড আতঙ্কিত করেছে দেশবাসীকে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য বেশ ঘটনাবহুল একটি বছর ছিল 2015। নিশ্চয়ই, শুধুমাত্র প্রাপ্তির ক্ষেত্রে আরও একটুখানি আমি আরেকটা শিল্প যেটা অনেক বড় খাত মেনশন করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের ওষুধ শিল্প। দেশের চাহিদা পূরণ করে আমরা জানি বাংলাদেশের ওষুধ এখন বাইরেও যাচ্ছে, এবং গত বছর নয়, এবছরই 2015তেই বাংলাদেশের দুটো ওষুধ যেগুলো আমদানি করে এরকম প্রতিষ্ঠান, এটা কিন্তু
মার্কিন যুক্তরাষ্ট্রের সার্টিফাইড হয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের। তো এটাও কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া যায়, বাংলাদেশ থেকে ওষুধ বাইরে যাচ্ছে। এবং ঘটনাবহুল গুরুত্বপূর্ণ আরেকটা মুভমেন্টের কথা বলতে চাই, যেটা মেডিকেল স্টুডেন্টদের লাগাতার একটা আন্দোলন ছিল। ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চায় তাদের আবার ভর্তি পরীক্ষাটা হোক, এই আন্দোলনটাও কিন্তু অনেক বেশি সাড়া জাগানো একটা আন্দোলন ছিল, নো ভ্যাট গুলি করার পাশাপাশি আর কি। একদমই তাই। এবং একই সাথে ক্রীড়াঙ্গনেও আমাদের সফলতা ছিল অনেক বেশি। ক্রিকেটে আমাদের অনেকগুলো জয় ছিল এবছর। একই সাথে ফুটবল বা অন্যান্য খেলাতেও বাংলাদেশের ছেলে এবং মেয়েদের যে শক্তি সেটা জানান দিয়েছে তারা এবং জেনেছে বিশ্ববাসী। সগৌরবে আমরা আবারও মাথা তুলে প্রকাশ করতে পেরেছি, প্রচার করতে পেরেছি বাংলাদেশের কথা। এনিওয়েজ, আশা করছি 2016 সাল অনেক ভালো যাবে এবং ভালো যাবে আমাদের 2016 সালের সকালে বাংলাদেশও। এক এক করে জানাবো আজকের যে আয়োজনগুলো রয়েছে বছরের শেষ দিনের সকালবেলায় যমুনা টেলিভিশনে সকালে বাংলাদেশ দেখছেন আপনি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে 8 দিন ব্যাপী জয়নুল উৎসব 2015 শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে 17টি স্টল অংশ নিয়েছে। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ জয়নুল আবেদিন সংগৃহীত মাটির পুতুলের প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে 5 জানুয়ারি 2016 পর্যন্ত। ঢাকার আরও একটি আয়োজনের খবর, ঢাকার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে তায়েবা বেগম লিপির একক ছাপচিত্র, ড্রয়িং এবং ভিডিও প্রদর্শনী নো ওয়ান হোম শুরু হয়েছে। চলবে 9 জানুয়ারি পর্যন্ত এবং প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এটি চলবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে চলছে 5 দিন ব্যাপী হেমন্ত মেলা 1422। রাজধানীর মতিঝিলের বিসিক ভবন চত্বরে মেলা ও ত্রৈমাসিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন ধরনের পোশাক, নকশি কাঁথা, জামদানি ও তাঁতের শাড়ি সামগ্রী সহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্য স্থান পেয়েছে এবং আজকে কিন্তু এই মেলাটির শেষ দিন। আরও একটি আয়োজন যেটিও ঢাকাতে হচ্ছে, ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা আর্ট কলেজের আয়োজনে চলছে 7 দিন ব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। পেন্সিল স্কেচ, জল রং, অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম এবং কোলাজ সহ বিভিন্ন মাধ্যমে শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে মোট 120টি শিল্পকর্ম স্থান পেয়েছে এবং এই প্রদর্শনীর আজ শেষ দিন। আরও একটি আয়োজনের খবর জানাবো এবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের 101তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে 2014 ও 2015 সালে অনুষ্ঠিত বছরব্যাপী শিশু চিত্রাঙ্কন কর্মশালায় অংশগ্রহণকারী শিশু শিল্পীদের সনদপত্র বিতরণ এবং শিশুদের অঙ্কিত চিত্রকর্মের 10 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী একাডেমির জাতীয় চিত্রশালার 6 নং গ্যালারিতে প্রতিদিন বেলা 11টা থেকে সন্ধ্যে 7টা এবং শুক্রবার ও শনিবার বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। চার শহর সিলেটের একটি আয়োজনের খবর এই মুহূর্তে আমার কাছে রয়েছে। সিলেট নগরীর রিকাবি বাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সিলেট চেম্বার অব কমার্স এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে চলছে 5 দিন ব্যাপী আইসিটি এক্সপো সিলেট 2015 শীর্ষক কম্পিউটার মেলা। মেলায় রয়েছে 34টি প্রতিষ্ঠানের মোট 54টি স্টল। মেলা চলবে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত এবং প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এটি। আমরা জানানোর চেষ্টা করলাম বছরের শেষ দিনটিতেও যে আয়োজনে মুখর বাংলাদেশ, সেই আয়োজনগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তুলে ধরতে চাই 2016তেও অংশগ্রহণ চাই আপনার। আর এর জন্য অন্ততপক্ষে একদিন আগে আমাদেরকে লিখে জানান যে আয়োজনটি আপনার এলাকায় হতে যাচ্ছে। সেই আয়োজনটির খবর আমাদেরকে ফেসবুকে লিখলে আমরা পরদিন সকালে বাংলাদেশের নিজ দায়িত্বে হাসি মুখে পৌঁছে দেব বিশ্ববাসীর কাছে। নিশ্চয়ই, তাই নিশ্চয়ই আমাদেরকে অনেক অনেক আয়োজনের খবর আপনাদের জানাবেন। আজ যেহেতু 31 তারিখ, 31st নাইটটাও কিন্তু পশ্চিমা সংস্কৃতির অংশ হিসেবে এখন এটা আমরাও গ্রহণ করে নিয়েছি। তবে উদযাপনটা সুস্থ হোক, দেশে কোনো অঘটন এই উদযাপনকে ঘিরে না ঘটুক, এটা আমাদের কাম্য। যদিও একটুখানি রেস্ট্রিকশন এবার রয়েছে যে কোনো গ্যাদারিং সন্ধ্যের পরে হওয়া যাবে না, এই নিয়মগুলো আমরা একটু মানি। আইন লঙ্ঘন করে কোনো আনন্দ না করতে যাই, কারণ সেগুলো অন্যের ক্ষতির কারণ হয়ে গেলে ওই আনন্দে ভাটা যেটা পড়ে ওটা আসলে তখন আর আনন্দও করা যায় না, অন্যের জন্যও অসুবিধার কারণ হয় আর কি। দেশীয় আইন মেনে 31st নাইট বা 31st ইভিনিং যেভাবেই বলা যায়, যেহেতু রাতের পর গ্যাদারিং আমরা চাইছে না, তাই যতটুকু আইনের মধ্যে থেকে উদযাপন করা যায় সুস্থভাবে উদযাপন করি আর কি আমরা। যাই হোক, দৈনিকগুলো থেকে
ভোট পৌর নির্বাচন এই প্রসঙ্গে আমরা যেহেতু কাল থেকে সবাই জানি আপডেট ফলাফল জানি, তবু আজ যেহেতু দৈনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, শিরোনাম কি কি করেছে একটুখানি আমরা দেখে নিচ্ছি। শুরুতেই দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম, আওয়ামী লীগ 176, বিএনপি 19, বিক্ষুব্ধ সংঘর্ষ, নিহত 2, আহত শতাধিক। প্রধান শিরোনাম জানিয়ে দিলাম। এছাড়া একটা সচিত্র প্রতিবেদনও রয়েছে যেখানে ভোট দিচ্ছিলেন কিছু সংখ্যক ভোটার এবং বেশ কয়েকশো নারী পুরুষের একটা ছবির একটা অংশ দেয়া আছে। এছাড়া একটু সংক্ষেপে জানিয়ে দিতে চাই, জাতীয় এই দৈনিকটি যে ভোটের সামারিটা জানিয়েছে রেজাল্টের, সেটা হচ্ছে মোট পৌরসভা 234টি, মেয়র 234 মেয়র পদে বিজয়ী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে 17 জন, বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে 2 জন, জাতীয় পার্টির 1 জন এবং স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে 6 জন। আর যেটা বললাম, আওয়ামী লীগ 176 এবং বিএনপি 19। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি সিএসি। এছাড়া স্থানীয় সরকারের সেরা নির্বাচন বলছে আওয়ামী লীগ, 157 পৌরসভায় কেন্দ্র দখল হয়েছে বলছে বিএনপি। সহযোগিতা বেড়েছে, অস্বস্তিও আছে, ফিরে দেখা 2015। এটা হচ্ছে কূটনীতি বিষয়ে এটার একটা প্রতিবেদন রয়েছে, আপনারা একটু সময় করে পড়তে পারেন জাতীয় দৈনিক প্রথম আলো থেকে। টিনা, যুগান্তর এ পর্যায়ে আমার হাতে রয়েছে, শুরুতেই বড় বড় করে লাল কালিতে যুগান্তর জানাচ্ছে, প্রশ্নবিদ্ধ ভোট, ইসির ভরাডুবি, নিহত 1, আহত 3 শতাধিক, গুলি, বোমা, টিয়ার শেল, অগ্নিসংযোগ, প্রত্যাহার স্থগিত। পৌর নির্বাচন 2015-র ফলাফল দেখিয়ে দিয়েছে যুগান্তর। এর পরের শিরোনামগুলোতে চলে যাই। শতাধিক পৌরসভায় হামলা, সংঘর্ষ, গুলি, ব্যালট ছিনতাই। আর এটা একটা সচিত্র প্রতিবেদন এখানে রয়েছে উপরে, যে বহিরাগতরা সিল মারছেন সেরকম একটা ছবি, একজনের হাতে বন্দুক রয়েছে সেটা, এবং সাতকানিয়ায় সন্ত্রাসীর গুলিতে যে নিহত হয়েছেন রুহুল আমিন, ওনার একটি ছবি দেওয়া রয়েছে এখানে। পরবর্তী শিরোনামে গিয়ে যেটা জানাচ্ছে যুগান্তর, সেটা হচ্ছে, কেন্দ্রে গিয়ে দেখি ভোট দেওয়া হয়ে গেছে। এটাও একটি সচিত্র প্রতিবেদন। আওয়ামী লীগ 170টিতে জয়ী। এনপিআরের রাজস্ব আদায় তথ্যে ব্যাপক গরমিল, এটি আরেকটি শিরোনাম প্রথম পাতায় যুগান্তরের। এবং আওয়ামী লীগের আহ্বান হচ্ছে সব দলকে মেনে নেয়ার এই পৌর নির্বাচনের ফলাফল, কারণ আওয়ামী লীগ বলছে পৌর নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে। 32 মেয়র প্রার্থী নির্বাচন বর্জন। আর আমি একটু শেষ পাতায় চলে যেতে চাই যুগান্তর থেকে। ভোটার শূন্য কেন্দ্রে বাক্স ভর্তি ভোট, সরেজমিন তারা পৌরসভা থেকে এটি যুগান্তর করছে। এবং বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা, এটিও রয়েছে যুগান্তরের শেষ পাতায়। এভরিথিং ভেরি ফাইন, 7:30টায় ভোট গ্রহণ শুরু। এটা সরেজমিন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন কেন্দ্র থেকেই। তো এবারে আমার হাতে দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম বলছি, আওয়ামী লীগের বিপুল বিজয়। এই পত্রিকাটি বলছে যে আওয়ামী লীগ জিতেছে 181টি, বিএনপি 24টি এবং অন্যান্য 28টি। এছাড়া জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল আজ, এটা একটা বিশেষ শিরোনাম। অবশেষে স্বস্তি নির্বাচন, বিশেষ শিরোনাম হিসেবে আরও দেখতে পাচ্ছি কয়েকটি শিরোনাম রয়েছে, যেমন পৌর নির্বাচনে বিক্ষুব্ধ সংঘর্ষ, নিহত 2, গণতন্ত্রের বিজয় হয়েছে, আওয়ামী লীগের প্রতিক্রিয়া, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ বলছে সিইসি, ফল প্রত্যাখ্যান বিএনপির, 1,500 কেন্দ্রে পুনঃভোটের দাবি। শেষ পাতায় একটা খবর জানাতে চাই, তেলের দাম রেকর্ড পরিমাণ কমে $35। এটা আপনি পাবেন দৈনিক ইত্তেফাকের শেষ পাতায়। সমকাল এ পর্যায়ে আমার হাতে। সমকাল থেকে শুরুতেই একেবারে ভোটেরই আপডেট রয়েছে, যেটা হচ্ছে সমকাল পৌরসভা নির্বাচনে বলছে সচিত্র প্রতিবেদন, এটি দেখতেই পাচ্ছেন। পরিবেশ ছিল মোটামুটি শান্তিপূর্ণ, বিচ্ছিন্ন সংঘর্ষ, অনিয়মের মধ্যে ভোট গ্রহণ, বেশিরভাগই আওয়ামী লীগ। সর্বশেষ ফল রাত 12টা। বিজয়ী মেয়রদের একটি সংখ্যাও দেখিয়ে দিচ্ছে সমকাল। সাতকানিয়ায় গুলি বিনিময়, ব্যবসায়ী নিহত। এবং সমকাল সরেজমিন থেকে রয়েছে একটি, ব্যালট ছিনতাই, হাঙ্গামা, মাধবদীতে ভোট গ্রহণ স্থগিত, এটি রয়েছে। এবং নির্বাচনের নামে প্রহসন হয়েছে, বিএনপি বলেছে মির্জা ফখরুলের একটি ছবি দিয়ে শিরোনাম করা হয়েছে। এবং মাহবুবুল আলম হানিফের একটি ছবি দিয়ে যেটা সমকাল জানাচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন হয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ, আওয়ামী লীগ। তদন্ত শেষ কবে? 4 ব্লগার এবং প্রকাশক হত্যা, অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি চ্যাটার্জি এবং ফয়সাল আরিফিন দীপনের ছবি রয়েছে। এবং ডান দিকেই রয়েছে রাজীব হায়দারের একটি ছবি সহ শিরোনাম, ব্লগার হত্যা মামলার প্রথম রায় আজ। বিদায় 2015, একটি সূর্য সমুদ্রের ছবি, কারণ আজ রাতটুকু পেরোলেই আগামীকাল ভোরের পূর্বাভাসে দেখা যাবে নতুন বছরের সূর্য, এটি জানাচ্ছে সমকাল। সহিংসতা, গোলযোগ এবার কম, সিইসি বলেছেন এটি। আর এরপরে সমকালের শেষ পাতায় চলে যেতে চাই।
শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক, বিক্ষোভ কর্মসূচি দেবে বিএনপি, এটি রয়েছে। এবং বাইরে উত্তেজনা, ভেতরে শান্ত। সরেজমিন প্রতিবেদন এটি ত্রিশাল থেকে করা সমকালের। এই তো এবারে দৈনিক জনকণ্ঠ আমার হাতে, প্রধান শিরোনাম জানাবো। আওয়ামী লীগের বিপুল বিজয়, এক নজরে পৌরসভা নির্বাচন 2015, পৌরসভা 234টি প্রার্থী, মেয়র 943টি, কাউন্সিলর 8746, সংরক্ষিত কাউন্সিলর 2480, যেখানে নির্বাচিত মেয়র আওয়ামী লীগের 178, বিদ্রোহী 18, বিএনপি 24, বিদ্রোহী 1, জাতীয় পার্টি 2 এবং অন্যান্য 8। এরকম করেই একটা সামারি দিয়েছে জাতীয় এই দৈনিকটিও। এছাড়া ইসিতে দফায় দফায় দিনভর নানা অনিয়মের অভিযোগ, আজ সংবাদ সম্মেলন, বিএনপি ভোটের ফল প্রত্যাখ্যান করতে পারে এবং 23 মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন, মহাকালের যাত্রায় বিদায় 2015, স্বাগত 2016। জেলস্টা সর্বশেষ আমার হাতে রয়েছে। শুরুতেই মিউনিসিপ্যাল ইলেকশন সবগুলো দৈনিকই শুরুতে আজ এটাই থাকবে প্রধান শিরোনাম, এটাই স্বাভাবিক। জেলিস্টা জানাচ্ছে ইরেগুলারিটিস আপলেন্টি, আর এরপরে জার্নালস বিকাম টার্গেট এগেন, এটিও রয়েছে দ্য ডেলি স্টারে। ইকোনমি ইন 2015, এখানে রেটটা দেখাচ্ছে কত কি পেলাম। ডেলি স্টার, নো সারপ্রাইজ আইটি কিপস গ্রোয়িং, এটি রয়েছে ডেলি স্টারের শিরোনাম হিসেবে। এবং আর্লি দ্য কনসেপ্ট, ভোটিং বিগিনস আর্লি ইন দ্য মর্নিং, এন্ডস আওয়ার্স বিফোর টাইম, এটি রয়েছে। এজন্যই ডেলি স্টার বলছে আর্লি দ্য কনসেপ্ট। আর এরপরে বিএনপি রিজেক্টস পোলস রেজাল্টস, এটিও রয়েছে ডেলি স্টারের প্রথম পাতাতে। এবং 49 ক্যান্ডিডেটস কুইট মেয়রাল রেস, এটিও রয়েছে। পোলস ফ্রি ফেয়ার, ক্লেম ইসি আওয়ামী লীগ, এটিও রয়েছে ডেলি স্টার প্রথম পাতায়। শেষ পাতায় চলে যেতে চাই। ডেলি স্টার থেকে যেটি পড়তে চাই সেটি হচ্ছে পুলিশ উইটনেসড বাট ডিডন্ট অ্যাক্ট, এটি জানাচ্ছে ডেলি স্টার শেষের পাতায় রয়েছে। এটি ঘোস্ট ভোটিং মেক্স টার্ন আউট হাই, এটিও রয়েছে একটি। ব্যাস, নির্বাচন নিয়েই আজকে পুরো পত্রিকার এপিঠ ওপিঠ আমরা খুঁজে পেয়েছি, একই সাথে এবং কিছু পাওয়া না পাওয়ার হিসেব 2015 কি পেলাম, মানে right. ফিরে দেখা 2015 কিন্তু ছিল দৈনিক। এবং জেএসসি ও সমাপনী প্রাথমিক সমাপনী পরীক্ষার আজকের রেজাল্ট, ছোট্ট ছোট্ট যারা শিক্ষার্থী, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে এবং এই রেজাল্টের অনুপ্রেরণায় আগামীকে সাজিয়ে নেবে তোমরা। দর্শক, আমাদের একটা বিরতি দরকার, প্রথম বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, বিরতির পর স্বাগত। আরও একবার সকালে বাংলাদেশ দেখছেন। এই সকালের বাংলাদেশটি হচ্ছে এই বছরের শেষ সকালের বাংলাদেশ এবং আজকের দিন হচ্ছে বৃহস্পতিবার, এই বছরের শেষ বৃহস্পতিবার। আর সেই সময় আপনি সঙ্গী আমাদের, এবং সঙ্গে রয়েছেন অনেক অনেক আমাদের সহকর্মীরা, যাদেরকে সবাইকে শুভ সকাল জানাতে চাই। শুভ সকাল জানাতে চাই আপনাদেরকেও, যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন। প্রত্যেক বছরের মাঝে মাঝেই প্রত্যেকটা ঋতুতেই আমরা দেখিয়েছি যে সকালবেলাটাকে, প্রত্যেকটা ঋতুর একটা নিজস্ব আবেদন থাকে সকালবেলা, সেই আবেদনগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। শীতকালে কিন্তু কৃষকদের জন্য সকালবেলাটা একটু বেশি ব্যস্ততায় কাটে এবং খুব কষ্টের কাটে। এই শীতে, প্রচণ্ড শীতে কাঁথা থেকে কম্বল থেকে বের হয়ে তারা সকালবেলা মাঠে যায়, সেখানে পানির ব্যাপার থাকে, অনেক কষ্ট করে আমাদের জন্য ফসল ফলায়। সেই দিকে যাচ্ছি সকালবেলাতে, এবং যাচ্ছি একটা কৃষকের সকালবেলা কিভাবে শুরু হয় তা দেখাতে। জীবনে কি করলাম রে বন্ধু, হরে একজন মানুষ না বুঝিয়া, হরে মানুষ জনম ব্যথা গেল রে বন্ধু। আমার নাম মালেক, আমি অজন্য মসুইরাই খেতে খামারের কাজ করি। আমার সদস্য 5 জন, আমরা এদের থেকে চলি বিড়ি খুব সুন্দর মতন চলি। শাক, খসপাতা, দুলা, মূলা, পালং শাক করি, কাবুল লতা ইত্যাদি যা আছে সম্পূর্ণ এটা দিয়ে চলতারি ইনশাল্লাহ। জীবনে কি করলাম গো সখী, হরে একজন মানুষ না বুঝিয়াম, আরে মানুষ জনম ব্যথা গেল রে মালেক, আর দিন গেছে ফুরাইয়া গো আরে সখী,
আরে আপনাকে সকালকে শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। দেখলাম বেশ একটা হাহাকার কেমন জানি গানটার মধ্যে থেকে বেরিয়ে এলো, আমি কি করলাম রে এরকম বলেই। কিন্তু যে কষ্ট করে আপনারা ফলাচ্ছেন, যে কষ্ট করে আপনারা আমাদেরকে উপহার দিচ্ছেন, দেশের অর্থনীতিতে যে কন্ট্রিবিউট করছেন পুরো দেশবাসীর জন্য, এটা কিন্তু মানে এই 2015-তে বারবার আমি গেল বছর করছি, মানে 2016-কে অলরেডি আমন্ত্রণ জানিয়েই ফেলেছি আর কি। তো এটা কিন্তু 2015-য় বাংলাদেশকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে, কারণ আমাদের ইরি যেটা ওখান থেকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে এরকম একটি ধান, নতুন ধানের জাত, মানে নতুন জাতের ধান আমরা পেতে যাচ্ছি সামনে। তারপরে মিঠা পানির যে মাছ চাষ হয় সেই চাষেও বাংলাদেশ 4র্থ স্থানে ছিল। ইলিশ যেখানে উৎপাদন হয় যে দেশগুলোতে, তার মধ্যে বাংলাদেশে ইলিশের উৎপাদন বেড়েছে, মানে ফল উৎপাদনে বিশ্বের একদম শীর্ষে বাংলাদেশের নাম ছিল। মানে কৃষি টোটাল এই উৎপাদনে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে ছিল 2015-এ। সহমত। এবং আমরা সংক্ষেপে তো টিনা আমাদেরকে জানিয়েই দিল দর্শক যে আমাদের অর্জনগুলোর কথা। 2016 সালে নিশ্চয়ই আমাদের এই অভিজ্ঞতা কাজে লাগবে এবং অর্জনের যে ঝুলিটি এটা আরও সমৃদ্ধশালী হবে, অনেক বেশি ব্যাপক হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং যারা 2015-তে আমাদেরকে ফেসবুকে কিছু লেখেননি তারাও নিশ্চয়ই 2016-তে লিখে ফেলবেন আমাদেরকে। যারা লিখেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনারা অনেকেই আমাদেরকে লিখেছেন, লেখাগুলো আমাদের কাছে প্রতিনিয়ত আসছে, আমরা পড়তে পারছি আবার পারছি না, কখনো স্ক্রিনে কখনো অফ স্ক্রিনে। আজকে স্ক্রিনে কয়েকটা কমেন্টস পড়তে চাইছি না। ফারহাদুল চাঁদপুর থেকে আপনি বলেছেন, তোমাদের দুইজনকেই জানাই সকালের শুভেচ্ছা। তারপরে আবার আপনি বলেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক ভাইয়া এবং আপু। আমার শীতকালের ঋতু খুব ভালো লাগে, কিন্তু কষ্ট লাগে যখন দেখি আমাদের মতোই মানুষ তারা এই তীব্র শীতের মধ্যে অতি কষ্টে মানবতার জীবনযাপন করছে। তাই আজ এই সকালের বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে আকুল আবেদন যে আসুন আমরা সবাই মানুষগুলো পাশে দাঁড়াই। ঠিক এইরকমই আরেকটা কমেন্ট আমরা গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে পড়েছিলাম, মনে পড়ে তোমার? একেবারে এখানে আমরাই ছিলাম, আমি আজমিরি ছিলাম, আমরা জানিয়েছিলাম। এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে যে আপনারা এটা ভাবছেন। এটা তো আমরা ভেবেই থাকি আশেপাশে যখন আমরা দেখি, আমরা এই তরুণদের মধ্যে অনেক আলোচনাও হয়ে থাকে এই নিয়ে, কিন্তু আপনারা যে সকালের বাংলাদেশের সাথে শেয়ার করছেন, আমাদেরকে লিখে পাঠাবেন ভাবছেন, এবং আমাদের পক্ষ থেকে যেন আমরা জানিয়ে দেই সবাইকে, এই আহ্বানটুকুন করি যে আপনারাও শীতার্তদের সাহায্য করুন। এটা ভেবে বেশ ভালো লাগছে, দেখে বেশ অনুপ্রাণিত হচ্ছি। কৃতজ্ঞতা আপনাদের প্রত্যেকের প্রতি। এবং আপনারা প্রথম লাইনে তোমরা এবং শেষ লাইনে আপনারা দিয়ে যে শেষ করছেন, তাও আমাদের খুব একটা খারাপ লাগছে না। প্লিজ ক্যারি অন। এছাড়া কানুন হাসান তিনি বলেছেন, সকালে বাংলাদেশ এমন একটি অনুষ্ঠান যেটা ছাড়া আমার সকাল অর্থহীন। সকালে বাংলাদেশ আমার প্রিয় অনুষ্ঠান। এছাড়া আমার টিভি যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আমি যমুনার পর্দায় চোখ রাখি। যমুনার সব অনুষ্ঠানই ভালো লাগে। এগিয়ে যাও যমুনা টিভি, সবসময় সাথে আছি, সাথেই থাকবো। বাহ, কানন হাসান, সবার আগে তো কৃতজ্ঞতা আপনার প্রতিও। আর এই কনক হাসান আপনার যে এই কমেন্টটা পড়ে দিল, কমেন্টটা জানতে পেরে বেশ ভালো লাগছে, কারণ সকালের বাংলাদেশ এমন একটা অনুষ্ঠান আপনি বলছেন যেটা ছাড়া আপনার সকালটা শুরু হয় না। এর থেকে বড় পাওয়া আমাদের আর কি হতে পারে বলেন? এটা আমরা কিন্তু সবসময় বলি যে আপনাদের এই লেখাগুলো আমাদের টনিক হিসেবে কাজ করে, আমাদের অনেক অনুপ্রেরণা দেয় কি আমরা আরও অনেক বেশি এনথিউজিয়াস্টিক হয়ে অনেক আয়োজন নিয়ে আপনাদের সামনে চলে আসি। মমিনুল ইসলাম মমিন, আপনার কমেন্টটি পড়তে যাচ্ছি। আপনি লিখেছিলেন, সকালের বাংলাদেশ অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে টিপসগুলো। আপু এবং ভাইয়াকে ধন্যবাদ, আশা করি আরও ভালো কিছু টিপস পাবো। নিশ্চয়ই নতুন বছরে অনেক এরকম ঘরোয়া টিপস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা আপনাদের চলার পথকে আর একটু সহজ করে দেবে, দৈনন্দিন ঘরের ওই টুকিটাকি ঝক্কি একটু কমিয়ে দেবে। নিশ্চয়ই সাথে থাকবেন সকালের বাংলাদেশের। হৃদয় খানের কমেন্টটি আজকের মতো শেষ কমেন্ট, এবং তিনি লিখেছেন, শুভ সকাল ভাই এবং আপু। প্রতিদিন অনুষ্ঠানটা দেখি, কিন্তু মাঝে মাঝে যখন বিশেষ কারোর জন্য পোস্টটিতে কিছু লিখি তখন অতি আগ্রহ নিয়ে যমুনা টেলিভিশনের সামনে বসি আমার লেখাটি পড়বেন বলে। অনুষ্ঠানের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকি। যখন আপনি কোনো বিশেষ কাউকে উদ্দেশ্য করে কিছু লিখছেন তখন ব্যাপারটা হয়ে যায় আপনার পার্সোনাল। তখন আমরা অনেকগুলো পার্সোনাল ব্যাপার সকালে বাংলাদেশের মধ্যে আনার চর্চাটা আমরা করছি না। আপনাদেরকে অনুরোধ করব কিছু গঠনমূলক কমেন্টস যেগুলো সকালের বাংলাদেশকে আরও বেশি সমৃদ্ধশালী করবে, সেই ধরনের কিছু কমেন্টস, কিছু ভালো কথা, এবং সবার জন্য যদি কোনো কথা থাকে, কোনো আবেদন থাকে, সেইগুলোকে দয়া করে লিখবেন আমাদেরকে। নিশ্চয়ই। আর এই পর্যায়ে একটা আমরা বিরতিতে চলে যাই। নিশ্চয়ই আপনাদের থেকে অনেক লেখা আমরা পাবো। চলে যাচ্ছি বিরতিতে, ছোট্ট বিরতি।
দর্শক ফিরে এলাম বিরতির পরে সকালে বাংলাদেশ দেখছেন, আর এই মুহূর্তে বলবো যে অর্ধেক সকালে বাংলাদেশ আজকের এপিসোডে শেষ, বাকি আরো অর্ধেক অনেক আয়োজন বাকি আছে এখনো। যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেককে শুভ সকাল। শুভ সকাল আপনাদের প্রত্যেককে তো বললো, এবং আরও একবার আমরা যতক্ষণ আজ এখানে থাকবো নিশ্চয়ই 2015 কি পেলাম এটা নিয়ে একটুখানি কথাবার্তা বলতে থাকবো। বাংলাদেশের তো আমরা একবার দেখেই নিলাম এক ঝলক, আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, সেগুলো নিয়ে একটুখানি কথা বলবো। তবে তার আগে আমরা যমুনার সর্বশেষ সংবাদ শিরোনাম জানতে হবে আর কি জানবো, সেজন্য আমরা নিউজ স্টুডিওতে চলে যাই। নিউজ স্টুডিওতে সহকর্মী ইমন রয়েছেন, তানভীর আহমেদ ইমন। অনেকদিন পরে ইমনের সাথে দেখা হলো এবং সেই দিনটি বছরের শেষ দিনই, তাই বড় করে একটি শুভ সকাল তানভীর। শুভ সকাল তানভীর। বছরের শেষ দিনের শুভ সকাল টিনা এবং শুভ সকাল আজমির। দর্শক আপনাদেরকেও জানাচ্ছি শুভ সকাল এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি যমুনার আজকের হেডলাইন নিউজে। বিএনপির আসন্ন পৌরসভা নির্বাচনে প্রথমবার দলীয় প্রতীকের এই পৌর নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগের নৌকা। ফলাফল ঘোষণা করা হয়েছে 220টি পৌরসভাতে। বুধবার সকালে মেয়র পদে 227টি পৌরসভায় ভোট গ্রহণ শুরু হলেও দুপুরের পর নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। বাকি 226টি পৌরসভার মধ্যে 220টির ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের 170 জন মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিএনপি জয় পেয়েছে 23টি পৌরসভাতে। বাকি আসনগুলোর মধ্যে জাতীয় পার্টি 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 26টি পৌরসভায় মেয়র পদে জয়লাভ করেছেন। এই 26 জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন 16 জন আর বিএনপির 1 জন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের 7 জন প্রার্থী আগেই বিজয়ী হন। কেন্দ্রে অনিয়মের অভিযোগে 6টি পৌরসভার ফলাফল ঘোষণা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। ভোট বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলোর মধ্যে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার 10টি, নীলফামারীর সৈয়দপুরের 4টি, বরগুনার বেতাগীতে 1টি, ঠাকুরগাঁওয়ের 3টি, মাদারীপুরের কালকিনিতে 2টি এবং পটুয়াখালীর কুয়াকাটায় 1টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে জয়ী প্রার্থীদের কর্মী সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। বুধবার সন্ধ্যার পর থেকে কোথাও কোথাও বের করা হয় আনন্দ মিছিল। কর্মী সমর্থকরা একে অন্যকে মিষ্টি খাইয়েও বিজয় উদযাপন করেন। তবে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় অনেক জায়গায় আনন্দ মিছিল কিংবা শোডাউন করতে দেখা যায়নি। 157টি পৌরসভায় হাজারেরও বেশি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপরও হামলা করেছে সরকার সমর্থকরা। বুধবার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অভিযোগ করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এসব ঘটনায় প্রমাণ হয় সরকারের নীল নকশায় প্রহসনের নির্বাচন এটি। স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে এবারই সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, এমন দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি নির্বাচন নিয়ে ঢালাওভাবে অভিযোগ করছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার বিকেলে ভোট গ্রহণ শেষে দলীয় সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। পৌর নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রতিক্রিয়া জানাবে বিএনপি। গতকাল রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন খালেদা জিয়া। দলের চেয়ারপারসনের সভাপতিত্বে বৈঠকে পৌর নির্বাচনের বিভিন্ন অনিয়ম, বিশৃঙ্খলা এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিয়ে ফেরার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন কুমিল্লা জেলার দাউদকান্দি পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর রকিবউদ্দিন। গতরাত 9টার পর 5-6 জনকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল নিয়ে বাড়ি ফিরছিলেন বেসরকারিভাবে জয়ী শ্রমিক লীগ নেতা ও কাউন্সিলর প্রার্থী। হঠাৎই তার উপর গুলি চালায় একজন দুর্বৃত্ত। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসসি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেওয়া হবে। দুপুর 12:30টায় পঞ্চম শ্রেণীর এবং দুপুর 1:30টায় অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাপুরুষ ও মানসিক বিকারগ্রস্ত বলার জন্য মোটেই অনুতপ্ত নন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার এক টুইট বার্তায় এমন কথা বলেন তিনি। কেজরিওয়াল এই বিশেষণের জন্য অনুতপ্ত না হয়ে বরং বলেন, যা বলা হয়েছে মন থেকেই বলা হয়েছে, তবে শালীন ভাষা ব্যবহার করা হয়নি বলে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন।
দর্শক জানিয়ে দিলাম আমার হাতে থাকা সবশেষ হেডলাইন নিউজ। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা এবং আজমিরের কাছে। তানভীর, অসংখ্য ধন্যবাদ যমুনার সর্বশেষ সংবাদ শিরোনাম প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং সকাল 7টায় 7:30টায় 8টায় 7:30টায় তো আমরাই থাকি, 7টা 8টায় যে সংবাদ শিরোনাম যেগুলো হলো আর কি যমুনার, এগুলো তো এবছরের মতো শেষ। তাই এবছরের শেষ সকালের সংবাদ শিরোনামটা আর কি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও বিশেষভাবে ধন্যবাদ। এবং একই সাথে বলতে চাই ধন্যবাদ আরও কয়েকজনকে যারা পুরো বছরে আমাদের সাথে ছিলেন। যেমন ঢাকা থেকে সবসময় ছিলেন সামি, এছাড়া আমাদের রাজশাহী থেকে সোহরাব, সিলেট থেকে প্রত্যুষ, কনক, খুলনা থেকে চট্টগ্রামের রেশমি এবং শিলা, প্রত্যেককে আরও বিশেষভাবে ধন্যবাদ। কারণ আমরা সবাই একটা পরিবারের মতন হয়ে গেছি, তো সকালের বাংলাদেশে এসে সবাই একসাথে কাজ করে আরও বেশি জোরদার হয়েছে এই বন্ধনটা। এবং সকালবেলা স্টুডিওতে এসে একটা তৈরি সেট আমরা দেখতে পেয়েছি। এই সেটের পিছনে আমাদের অনেক সহকর্মীদের অবদান রয়েছে। আজকে খুব কৃতজ্ঞতার সাথে, খুব ইমোশনালি তাদেরকে থ্যাঙ্কস বলতে চাই। অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা এখন আমাদের সাথে আছেন। আমরা শুধু প্রেজেন্ট করছি, কিন্তু পিছনের বাকিটুকু সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আর যেহেতু আমরা অনেককেই ধন্যবাদ জানাচ্ছি, সবার আগে যে ধন্যবাদের লিস্টের শুরুতে যার নাম ছিল সে হচ্ছে সামি। পুরো বছর সে ওদিকে দৌড়ে বেরিয়েছে। আজকে শেষ দিনে, অর্থাৎ বছরের শেষ দিন এবং সপ্তাহের শেষ দিনে যে আয়োজনটি ওরা আমাদের জন্য রেখেছে, কোথাও না কোথাও চলে গেছে এবং কোনো না কোনো জায়গা সম্পর্কে আমাদেরকে আজকেও জানাবে। চলুন দেখি সামি কোথায় আছে, কি জানাবে। ভাইয়া, ধীরেন্দ্র কাকার বাড়ি কোনটা? এটাই কাকা, প্রথম মুক্তিযুদ্ধের ডাকটা আপনি কিভাবে পাইলেন? 30 এপ্রিল মেঘালয় রাজ্যে বাকমারা ইউথ ক্যাম্পে আমি ছিলাম। এরপরে ভুটানে ট্রেনিং নেই 1 মাস। আপনাদের সম্প্রদায়ের যারা, তারা কি ম্যাক্সিমাম যুদ্ধে অংশগ্রহণ করছিল আপনার সঙ্গে? আমরা প্রায়, আমাদের কোম্পানিতে 53 জন ছিল। 53 জন আদিবাসী শুধু 53 সারা বাংলাদেশে আমি জরিপে দেখলাম 2324 জন আছে আমরা এই আদিবাসী অংশগ্রহণ করছিলেন। কাকা, এর মধ্যে গারো সম্প্রদায়ের কতজন ছিলেন? গারো সম্প্রদায় আমার সম্ভবত 700 মতো হবে। তো শেষ পর্যন্ত কোন তারিখে স্বাধীন হয় এই অঞ্চলটা? এটা 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর স্বাধীন হয়। আসলে মুক্তিযুদ্ধের ব্যাপারটা এমন যে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে অনেক মানুষ অংশগ্রহণ করেছিলেন, এবং এমন হয়তো অনেকে আছেন অনেক কোনায় পড়ে আছেন যাদের কথা আমরা হয়তো জানি না। তবে এই জায়গাটাতে এসে এমন একজন মুক্তিযোদ্ধা, এমন একটি মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে দেখা করতে পেরে সত্যি ভেতর থেকে গর্ববোধ করছি। এরকম বাংলাদেশের হাজারো কোনায় ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছেন, প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে আমাদের এখান থেকে অনেক লম্বা একটা সালাম। কাকা, আমি তাহলে আসি। আমি নারী, নারীর মান সম্ভ্রম আমি রক্ষা করব, না হয় মরব। তোমরা তোমাদের নীতি নিয়ে বসে থাকো। এই কথাগুলো বলেছিলেন ব্রিটিশ বিরোধী টঙ্ক এবং কৃষক আন্দোলনের পথিকৃৎ হাজং মাতা রাশিমণি হাজং। ঘটনা যা ঘটেছিল তা হচ্ছে 1946 সালে এই আন্দোলনের আরেক সৈনিকের স্ত্রী কুমুদিনী হাজংকে ব্রিটিশ সৈন্যরা উঠিয়ে নিয়ে যাচ্ছিল। রাশিমণি হাজং ব্যাপারটি শুনলেন, ঘর থেকে দা হাতে বেরোলেন, এবং তার দায়ের আঘাতে 2 জন ব্রিটিশ সৈন্য নিহত হয়। অর্থাৎ একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি, তা হচ্ছে এই হাজং সম্প্রদায়ের স্বাধীনতার ইতিহাস তা আমাদের মহান মুক্তিযুদ্ধেরও আগে ব্রিটিশ পিরিয়ডে বিস্তৃত ছিল। সামি, অসংখ্য ধন্যবাদ। শুরুতেই তো বললাম সারা বছর এদিকে ওদিকে ছুটে বেরিয়েছো, যেটা আজমির মেনশন করলো। বছরের শেষ দিনটাতে আমরা খুব গুরুত্বপূর্ণই আমি বলবো, কারণ আমরা অনেক তথ্যই অনেকের কাছে থাকে, অনেক কিছু জানি। এটা এমন একটা তথ্য অনেকের কাছেই, বেশিরভাগ গেদের কাছেই আর কি না থাকার মতন একটা জায়গায় তুমি গিয়ে এখান থেকে দেখিয়ে দিয়েছো আমাদেরকে ওখানকার কিছু তথ্য, এবং স্বাধীনতার কিছু মানুষের কথা শুনলাম যে স্বাধীনতার সময়কার ওনাদের অনুভূতি কী ছিল, এটা আমরা বেশ বুঝতে পারি আর কি। তো এটা তুলে ধরার জন্যেও জাতির কাছে আরেকটুখানি বিশেষভাবে ধন্যবাদ। এবং টিনা, যেটা চিন্তা করলাম সামি ওটা দেখাতে যে আমরা অনেককে ধন্যবাদ জানালাম না, একটু ভালো করেই ধন্যবাদ জানালাম।
এই ধন্যবাদ থেকে আসলে কি দর্শকরা বঞ্চিত হবে? যে সকল একেবারেই দর্শকরা নয়। যারা ছবি পাঠিয়েছেন, অনেক ছবি, তো তাদেরকে ধন্যবাদগুলো দিয়ে দাও। নিশ্চয়ই, যারা বছরের শুরু থেকে, ইনফ্যাক্ট এটা প্রত্যেক দিন বলি আমরা, যে আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন, বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন, আমাদেরকে লিখে জানিয়েছেন, আমাদেরকে ছবি পাঠিয়েছেন, তাদের প্রত্যেককে আসলে আপনারা না ধন্যবাদেরও ঊর্ধ্বে, কারণ আপনারাই রয়েছেন যাদের জন্য আমরা এখানে যতটুকুন পেয়েছি, যতটুকুন এগোতে পেরেছি, যা কিছু সম্বল করে এগিয়ে চলেছি, প্রত্যেকটার জন্যে কিন্তু আপনাদেরকে সব ক্রেডিট দিতে হয়। কারণ আপনারা যদি এভাবে থেকে না উৎসাহী করতেন, তাহলে হয়তো এতটা এভাবে করে সম্ভব ছিল না। এখন ব্যাপার হচ্ছে আমরা নাম মেনশন করতে পারছি না, কারণ নাম মেনশন করতে গেলেই কেউ না কেউ বাদ পড়ে যাবে। তাই কাউকে আহত করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য আপনাকে খুশি করা। তাই আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শীত যেহেতু এখন, এই শীতে আপনাদের অনেকের প্ল্যান রয়েছে যে একটু বাইরে বেরিয়ে আসবেন, অনেকেই যাচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি যে অনেকেই যাচ্ছে, চমৎকার চমৎকার কিছু ছবি দিচ্ছে। তো আপনাদের জন্য নানা রকমের অপশন আমরা দিয়ে থাকি। আজকে আমরা একটা জায়গা সম্পর্কে জানাবো, কিভাবে যেতে হয়, সেখানে যাওয়ার পরে কি অবস্থা জানাবো। বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসাবে খ্যাত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড। বিশেষত সীতাকুণ্ডের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো ভ্রমণকারীকে আপন করে নিতে সক্ষম। সীতাকুণ্ডের সবচাইতে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র হলো চন্দ্রনাথ পাহাড়। সীতাকুণ্ড বাজার থেকে পূর্ব দিকে মাত্র 4 কিলোমিটার দূরে এই পাহাড়টি অবস্থিত। সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড়ে যেতে পথে পড়বে অসংখ্য দর্শনীয় দৃশ্য। রিকশায় করে গেলে সেই সব সৌন্দর্য থেকে বঞ্চিত হতে হয়। সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার পথে যে জিনিসটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে, সেটি হলো পথের মধ্যে থাকা ছোট ছোট বেশ কিছু ঝর্ণা। যে ঝর্ণার ছবি দর্শকরা এখন দেখতে পাচ্ছেন, বেশ লোভনীয়। এখানকার যাতায়াত ব্যবস্থাটা একটুখানি মেনশন করে দিই, কারণ যারা প্রথমবারের মতন যাচ্ছেন তাদের সুবিধার্থে। ঢাকা থেকে যারা যাবেন তারা বাস, ট্রেন এবং বিমান সকল পথেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে যেতে পারবেন, এবং ঢাকার কমলাপুর, সায়দাবাদ, কল্যাণপুর সহ বাকি যারা দেশের বিভিন্ন স্থান থেকে যাবেন, প্রত্যেকেরই কিন্তু চট্টগ্রামের গাড়ি যেখান থেকে ছাড়ে সেসব স্ট্যান্ড থেকে গাড়িতে করে সীতাকুণ্ড যেতে হবে। ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে শুধুমাত্র ঢাকা মেল ট্রেনটি সীতাকুণ্ড স্টেশনে যাত্রী ওঠানামা করে থাকে। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড যাওয়ার জন্য চট্টগ্রামের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী পাবলিক বাস রয়েছে। এছাড়া স্থানীয়ভাবে ম্যাক্সি নামক এক ধরনের ছোট গাড়ি রয়েছে, যেটা চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডে যাওয়ার জন্য চলাচল করে থাকে। থাকার ব্যবস্থা সম্পর্কে জানাতে চাই। পর্যটকদের থাকার জন্য সীতাকুণ্ডে তেমন কোনো ভালো হোটেল নেই। পর্যটকরা চাইলে এখানে অবস্থিত যে মন্দিরগুলো রয়েছে সেখানে অনুমতি নিয়ে থাকতে পারেন। তবে সবচাইতে ভালো রাতে সীতাকুণ্ডে না থেকে চট্টগ্রামে ফিরে যাওয়া। আপনার যাত্রা শুভ হোক। নিশ্চয়ই, মানেও ধরিয়ে নিয়েছে আপনি যাবেন, কারণ সৌন্দর্যের লীলাভূমিগুলো, দেশের মধ্যে যত সৌন্দর্য রয়েছে এগুলো আমার মনে হয় মিস করা একেবারেই ঠিক হবে না। প্রত্যেকটা শীতে যার যখন ছুটি ছাটা হয় একটুখানি ম্যানেজ করে আশেপাশে যদি আমরা মানে একটুখানি মেরে আসতে পারি, প্রকৃতির কাছাকাছি একটুখানি চলে যেতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেক বেশি ম্যাচুরিটিও আরও বেড়ে যায়, নিজের মানে দেশকাল পাত্র সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জনও করতে পারি, এন্টারটেনমেন্ট হয়ে যায়, সব কিছুই হয়ে যায়। এবং বলতে চাই, দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হইতে ঠিক দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। মানে ব্যাপারটা এরকম যে আমরা এখন দেখতে পাই যে অনেকেই দূরে দূরে অনেক জায়গায় ঘুরে বেড়ান। আসলে আমরা দেশটাকে আগে জানলে দেশের যে পর্যটন শিল্পটা এটা আরো একটু স্ট্রং হচ্ছে। আপনি দেশ সম্পর্কে জানতে পারছেন, দেশের সৌন্দর্যগুলো আপনি উপভোগ করতে পারছেন। এটাই আমাদের দেশের সবচেয়ে বড় পাওয়া, আমাদের জন্য পাওয়া। তাই দয়া করে আসুন আগে আমরা নিজেদের দেশটাকে দেখি, নিজেদের দেশটাকে ভালো করে জানি। একেবারেই নিজের দেশকে জানলেই নিজেকে জানা হয়ে যাবে, নো দ্য সেলফ কনসেপ্ট। যাই হোক, আমরা আমাদের শেষ বিরতিতেও চলে যাই, কারণ বিরতির পরে আবহাওয়া বার্তা সহ আরও বেশ কিছু তথ্যও আপনাদের জন্য রয়েছে, আয়োজনে রয়েছে। তাই চলে যাচ্ছি শেষ বিরতিতে, ছোট্ট বিরতি, সাথেই থাকুন।
দর্শক, এবছরের সকালের আয়োজনের শেষ বিরতি থেকে আমরা ফিরে এলাম এবং শেষ আবহাওয়া বার্তা এবছরের জন্য আমরা জানতে সরাসরি রুবির কাছে চলে যাচ্ছি। শুভ সকাল রুবি, বছরের শেষ দিনটিতে শুভেচ্ছা। ভালো কেটেছে নিশ্চয়ই তোমার এবছর, এবং আগামী বছরও ভালো কাটুক, আগাম শুভকামনা। শুভ সকাল রুবি। তোমরা কি আমাকে বিদায় দিলে না ওয়েলকাম জানালে? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। খুব খারাপ লাগছে, এক বছর তোমাদেরকে দেখবো না। 2016-তে দেখা হবে এমনটাই প্রত্যাশা নিয়ে আমিও শুরু করছি ওয়েদার ডিটেলস। টিনা আমাকে তো এমনভাবে বলো, কেমন আছেন দাদা, কখন আসলেন, খেয়ে যাবেন নাকি খেয়ে এসেছেন, আচ্ছা ভালো থাকবেন, আবার আসবেন, বাই। তবে আমি সেই কথা আপনাকে বলছি না, কথা দিচ্ছি দাদা পুরো ওয়েদার ডিটেলস বলে তারপর যাবো। আর ওয়েদার ডিটেলস আজকে বলা হচ্ছে যে ডিউটি করবে ঠিক মতো সূর্য, অর্থাৎ ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আজকে সানি একটা ডে থাকবে। শুধুমাত্র 9টা পর্যন্ত, অর্থাৎ এই ঘন্টার বাকি সময়টুকু বা আগামী এই ঘন্টার অল্প একটু সময় ঢাকাতে একটু মেঘলা আকাশ থাকবে, এই পর্যন্তই। এরপর পুরো সময়টা আপনি একদম রৌদ্রোজ্জ্বল একটি দিন পাবেন। আর এছাড়া তেমন কোনো পরিবর্তন নেই, শেষটা তো খুব একটা মেঘলা আকাশ থাকবে না, গত রাতের মতো আজকে বাংলাদেশের কোথাও। এবার আপনাকে জানিয়ে দেবো গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়াতে এবং তা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে, ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 6টা বেজে 41 মিনিটে, সেই সূর্য অস্ত যাবে 5টা বেজে 21 মিনিটে। বিভাগীয় শহর ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 25.8, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী বিভাগ চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা 25.2, সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী বিভাগ আমার হাতে রয়েছে রাজশাহীতে আজকে 25 এবং সর্বনিম্ন 9.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুর আজকে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 26 এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে রয়েছে সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বেশ ভালো তাপমাত্রা, কিন্তু অন্তত 7-8-এর চেয়ে অনেক ভালো আছি আমরা। খুলনা আমার হাতে রয়েছে পরবর্তী বিভাগ এবং খুলনাতে আজকে বলা হচ্ছে সর্বোচ্চ 25.6, সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস বজ্র। এর পরবর্তী বিভাগ রয়েছে সিলেট এবং সিলেট আজকে সর্বোচ্চ তাপমাত্রা 26.1, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল ওয়েদার ডিটেলসে। আজকে টিনা আজকের জন্য এই ছিল ওয়েদার ডিটেলস। এবং তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, সত্যি মানে একটা বছরে না অনেক কিছু পাওয়া হয়, অনেক কিছু দেয়া হয়, তবে সব কিছু ছাপিয়ে আমরা যদি একটা জিনিস ভাবি যে এর চেয়েও অনেক খারাপ আমরা থাকতে পারতাম, কিন্তু আমরা ভালোই ছিলাম, তাহলে হয়তো নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে আমরা 2016-কে গ্রহণ করব। তবে সেই 2016-কে রিসিভ করাটা যেন অনেক বেশি সুন্দর একদম পরিচ্ছন্ন হয়, এটা যেন আমরা সবাই মাথায় রাখি। শুভ সকাল। নিশ্চয়ই শুভ সকাল। হ্যাঁ, আমরা মাথায় রাখবো, হৃদয়ে রাখবো। আর তুমি যেটা বলতে চাইছো এখনই বলো, ভুলে যাবে পরে। আমি ধন্যবাদ দিতে চেয়েছিলাম, ধন্যবাদ রুবি ওয়েদার আপডেটটাও জানিয়ে দেওয়ার জন্য। কারণ তবে আমার মনে হয় ওয়েদার ঠিকঠাক, মানে এখন সহনীয় পর্যায়ে রয়েছে। আমার মনে হয় রুবিও একমতই হবে মোটামুটি ভাবে। তবে রুবি যেটা সতর্ক করে দেয় না, প্রত্যেককে ওইটুকুনি মাথায় রাখলেই আমার মনে হয় মানে ঠিকঠাক এটা মোকাবেলা করা খুব একটা টাফ কিছু নয়। একদমই তাই। এবং রুবি, আগামী বছর আবারও দেখা হবে, কালকে সকালেই আগামী বছর। তো কাজেই তোমার কাছ থেকে শিখলাম এটা। এনিওয়েজ দর্শক, এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, যে ছবিটা পাঠিয়েছেন আপনাদের মধ্যে থেকে কেউ। যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন টিপু সুলতান এবং ছবির শিরোনাম দিয়েছেন কুয়াশা মাখা শীতের সকাল। এটি চট্টগ্রামের বাকুলিয়া থেকে তোলা ছবি, দেখে নিই। ধন্যবাদ চমৎকার এই ছবিটি পাঠানোর জন্য। এবং বছরের শেষ ছবিটি আপনার ছিল দিনের সেরা ছবি হিসেবে। আমার মনে হয় এজন্য আপনার অনুভূতিটা কিন্তু আমাদেরকে একটুখানি লিখে জানাতে পারেন যে কেমন লেগেছে, এটা কতখানি ভালো লাগার, কিংবা নাকি কোনো অনুভূতি তৈরি করেনি। আমার মনে হয় নিশ্চয়ই করেছে কোনো অনুভূতি আবেদন তৈরি। এটা কিন্তু আমাদের জানাতে হবে, যেখানে facebook.com/সকালের বাংলাদেশ। বারবার করে এটা বলার এটাই কারণ যে আপনাদের সাথে এই একটাই মাধ্যমে না সরাসরি আমাদের কথা হয়। কারণ এখানে তো আমরা বলি, টেলিভিশন সেটের এই বাক্সটার ওপার থেকে আপনাদের চাওয়াগুলো, কথাগুলো শুনতে পাই না। লিখে জানালে তবেই আমরা জানতে পারি। আমরা অপেক্ষায় আছি। এবং দর্শক, আপনাদেরকে বলতে চাই যে যমুনা টেলিভিশনের পর্দায় রয়েছে আজকে নানা রকমের আয়োজন, শুধুমাত্র সকালবেলা না, আমরা আপনাদেরকে পুরো আয়োজনগুলোতে সাথে চাই। তবে তার আগে একটুখানি আমি দর্শকদেরকে বলতে চাই যে আমরা 2015 বাংলাদেশের
অর্জন, কিছু গুরুত্বপূর্ণ ঘটনা শুনলাম। বিশ্ব দরবারেও কিন্তু 2015 বেশ ঘটনাবহুল ছিল। যদি আমি কয়েকটা দুঃখের কথাও মনে করতে চাই, নেপালের ভূমিকম্প ছিল, এবং ভালো কথা যদি মনে করতে চাই তাহলে সর্বশেষ যেটা জলবায়ু চুক্তি হয়ে গেল, কিছু যেটা জলবায়ু সম্মেলন থেকে এসেছিল, এটা কিন্তু বেশ আশা জাগাচ্ছে। এছাড়া হজে আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হয়ে গেল, ওটাও কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, যেটা স্মরণ রাখবে পৃথিবী অনেক বছর। এছাড়া আরো অনেক ঘটনা ছিল, সবগুলো মনে নেই, আসলে মাথায় নেই, ঠিক তাই, এবং সেগুলো বলারও খুব একটা সুযোগ নেই, কারণ সময় বলছে চলে যেতে হবে। তাই দর্শকদের আপনাদের জন্য যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে, সেই অ্যানাউন্সমেন্টটা একটু বলে দিতে চাই তাড়াতাড়ি করে। দৈনন্দিন জীবনের চারপাশে ঘটে যাওয়া অনেক খবরই কিন্তু আমাদের আড়ালে থেকে যায়, আর সেই সংবাদ সবাইকে জানিয়ে আপনিও কিন্তু হয়ে যেতে পারেন একজন সাংবাদিক, একজন নাগরিক সাংবাদিক। আপনার মোবাইল ফোনে ধারণ করা সংবাদ, তথ্য, ছবি প্রচার করবে যমুনা টেলিভিশন। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা আর সাফল্যের কথা নিয়েই আমাদের নতুন আয়োজন মাই রিপোর্ট, যেখানে আপনার নামই প্রচারিত হবে আপনার রিপোর্ট পাঠাতে হলে লগ ইন করতে হবে jamunatv.net/myreport, অর্থাৎ jamunatv.net/myreport MYREPORT এখানে। এবং আজ যমুনা টেলিভিশনে যে অনুষ্ঠানগুলো, আয়োজনগুলো আপনাদের জন্য রয়েছে, সেগুলো একটু আমি আর আজমির যাওয়ার আগে জানিয়ে যেতে চাই। অবশ্যই জানিয়ে যেতে চাই, 6:30 আপনারা দেখতে পাবেন ইনসাইড বিজনেস, রাত 8:30 আপনারা দেখতে পাবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাক্স শোবিজ টুনাইট। এরপরে রাত 9:20 দেখতে পাবেন দ্য ওয়ার্ল্ড দিস উইক, এবং রাত 11টায় দেখতে পাবেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের টক শো 24 ঘন্টা। এছাড়াও প্রতি ঘন্টায় নিউজের সর্বশেষ আপডেট আপনাদের জন্য থেকেই থাকছে, প্রত্যেক দিনের মতনই থেকে থাকে এবং আজও থাকবে। আগামীকালকে সহ প্রত্যেকটা দিন 2016কে রাঙিয়ে তুলব আমরা, এই প্রত্যাশা, এটাই আমাদের প্রতিশ্রুতি। নিশ্চয়ই আপনাকেও সাথী পাবো প্রত্যেকটা সকালের সঙ্গী হিসাবে, আপনার অংশগ্রহণ থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই 2015 ভালো মানে কাটিয়েছি আর কি, মিসও করবো 2015কে, তবে বিদায় 15, কারণ আমন্ত্রণ জানাবো 2016কে। ভালো থাকুন আপনারা, শুভ সকাল। শুভ সকাল।